আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের হারান মাস্টার। ক্লাস 6-এর বি সেকশনে মাস্টার মশাই ইতিহাস পড়াচ্ছিলেন। আর্যেরা কিভাবে এদেশে এলেন সেই কাহিনী। সামনের বেঞ্চের ছেলেরা খুব মন দিয়ে শুনছে। কত পাহাড় পর্বত নদী আর সমুদ্র ডিঙিয়ে আর্যেরা এদেশে এলেন। একের পর এক দেশ জয় করলেন, অনার্যদের চাকর বানিয়ে রাখলেন, নাম দিলেন শূদ্র। সব ছেলে মন দিয়ে শুনছে, শুধু পিছন থেকে গোলমাল হচ্ছে একটু একটু। হারানবাবু বিরাট এক ধমক দিলেন, এই চুপ, কে গোলমাল করছে? লম্বা কৌটোটা থেকে এক টিপ নস্যি নিয়ে নাকের দুটি বড় বড় ছিদ্রে ভর্তি করলেন। তারপর ফের বললেন, কই এখন আর কারো মুখে টু শব্দটি নেই, কে গোলমাল করছিলি? কিন্তু ক্লাস এখন নিঃশব্দ। হারানবাবু ফের পড়াতে শুরু করলেন। আর্যেরা দেখতে ছিলেন সুপুরুষ, দীর্ঘ চেহারা, গায়ের রং ছিল উজ্জ্বল গৌর। তারা কৃষিকাজ জানতেন, রন্ধনবিদ্যা জানতেন। ফের গোলমাল। আমি কিন্তু এবার তোদের কাঁচাই খেয়ে ফেলবো। ছেলেরা সভয়ে চুপ করলো। হারানবাবুর চেহারা ঠিক আর্যদের মতো নয়, বেটে খাটো দেহ, দেখতে যেমন কালো তেমনি মোটা, মুখখানা গোল, মাথা জোড়া টাক, স্কুলের দারোয়ানের মতোই লম্বা আর পুরু গোঁফ রেখেছেন। তবে দারোয়ানের গোঁফ যেমন কালো কুচকুচে, হারানবাবুর গোঁফ তেমন নয়। তার খানিকটা কালো, খানিকটা কটা, খানিকটা সাদা। ছেলেরা নাম দিয়েছে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। হারানবাবু যত বুড়ো হচ্ছেন তত তার মেজাজ কড়া হচ্ছে। রিটায়ার করবার পরে এক্সটেনশন সার্ভিসে আছেন হারানবাবু। কিন্তু সাধন আর রতন দুই বন্ধুর মনে হয় উনি আর না থাকলেই ভালো হতো। পড়াতে পারেন না, বোঝাতে পারেন না, পেট ভরা কেবল রাগ আর রাগ। পড়াবেন আর্যদের ইতিহাস আর কথায় বলবেন তোদের কাঁচা খেয়ে ফেলবো। আর্যেরা কি কেউ কাঁচা খেতেন? হারানবাবুর পদবিটা চট্টোপাধ্যায় হলে কি হবে, উনি নিশ্চয়ই অনার্য। আর্যদের কি অমন চেহারা হয়? সাধন আর রতন দুই বন্ধু এই নিয়ে জল্পনা কল্পনা করে। পড়া শুনবে কি? হারানবাবুর দিকে তাকালেই তাদের হাসি পায়। আর তাদের মুখে এক চিলতে হাসি দেখলেই হারানবাবু চটে ওঠেন। এই হাসে কে ওখানে? কেবল হাসি আর হাসি, দেখুন হাসি হেসেছেন সব। তোদের গার্জিয়ানরা কি তোদের এখানে হাসতে পাঠিয়েছে? রতন হয়তো জবাব দেয়, না স্যার, তা কেন পাঠাবেন? তবে হাসছিস যে, খবরদার হেসেই খালাস হোস নে, নাচ, খানিকটা নেচেও নে। আমার এই টেবিল পাতা আছে, এখানে উঠে আয়, এসে ধেই ধেই করে নাচ। ভরতনাট্যম, কথাকলি, যার যা খুশি নেচে নে, কিচ্ছু বলবো না আমি। তার কথা শুনে ক্লাস শুদ্ধ ছেলেরা হাসে। ভদ্রলোক যতক্ষণ ক্লাসে থাকেন কেবল ছেলেদের ধমকান। পড়াবেন কি, তার অঙ্গভঙ্গি দেখলেই ছেলেরা হাসে, আর তিনি প্রাণপণে সেই হাসি বন্ধ করবার চেষ্টা করেন। শেষে তিনি নিজেই ক্লান্ত হয়ে বলেন, আমি কি মাস্টারি করব না পুলিশি? তোরা আমাকে পাগল করে তুললি। সেদিনও আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে ক্লাসে হাসির রোল শুরু হলো। ছেলেরা হাসছিল এই ভেবে মাস্টারমশাই নিশ্চয়ই ভুলে গেছেন কোন ক্লাসে পড়াতে এসেছেন তিনি। ক্লাস 6-এ এসেও তিনি যেন ক্লাস 3-র ছাত্রদের পড়াচ্ছেন। ক্লাস 3ও নয়, বুড়ো বোধহয় সবকেই ক্লাস 1-এর ছাত্র বলে ভাবেন। ছেলেরা নিজেদের মধ্যে বলাবলি করছিল আর হাসছিল। গোলমাল করছিল অনেকেই, ডাইনে বাঁয়ে মাঝখানে পিছনে সব জায়গা থেকে গুঞ্জন আর হাসির শব্দ উঠছিল।
কিন্তু হারানবাবু তর্জনী বাড়িয়ে ধরলেন সাধন আর রতনের দিকে। এই, তোরা হাসছিস কেন? পূব দিকের মাঝামাঝি জায়গায় একটি বেঞ্চে বসে তারা নিজেদের মধ্যে গল্প করছিল। রতন বলল, যাই বলিস, এক হিসেবে কিন্তু ঘন্টাটা ভালোই কাটে। হারানবাবু কিছু আর জিজ্ঞেস করবার সুযোগ পান না। সাধন বলল, জিজ্ঞেস করবেন কি, ক্লাস ম্যানেজ করতেই ওর প্রাণ বেরিয়ে যায়। এসেই তো কেবল রাগারাগি করেন আর দাপাদাপি করেন। সুস্থ থাকেন নাকি এক মুহূর্ত, নাকি কাউকে সুস্থ থাকতে দেন? হারানবাবুর চোখে পড়ল। তিনি চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, এই, কি কথা হচ্ছে, কি কথা হচ্ছে শুনি? সাধন উঠে দাঁড়িয়ে বলল, স্যার, কোনো কথা হয়নি, আমাদের বেঞ্চে কোনো কথা হচ্ছে না। হারানবাবু বললেন, মিথ্যুক কোথাকার, আমি দেখলাম তোরা কথা বলছিস। রতন যুক্তি দেখিয়ে বলল, স্যার, কথা বলতে কি কেউ কাউকে দেখে? কথা তো শোনার জিনিস। আপনি শুনেছেন আমাদের কথা বলতে? হারানবাবু বললেন, শুনেছি বই কি। সাধন বলল, তাহলে বলুন তো স্যার, কি বলছি? সঙ্গে সঙ্গে হারানবাবু চটে উঠলেন, বাজি, বদমাস, ছুঁচো, আমার সঙ্গে আর কি? রতন বলল, রাগ করবেন না স্যার, আমাদের কথাটা আগে শুনুন। হারানবাবু রেগে উঠে বললেন, শুনবো কি রে, শুয়োর বজ্জাত, বেল্লিক উল্লুক। যেমন তিতো বেহায়া তোদের গার্জিয়ান, তেমনি তিতো বেহায়া তোরা। কেন আসিস বলতো স্কুলে, কেন আসিস? সাধন বলল, যা বলবার আমাদের বলুন, আমাদের গার্জিয়ানদের কিচ্ছু বলবেন না, তারা টাকা দেন তো আপনাদের খরচ চলে। হারানবাবু বললেন, ইস, দাতা কর্ণের বরপুত্র এসেছেন সব, টাকা অমনি নিই নাকি রে, মুখে রক্ত উঠিয়ে ছাড়িস নে রে তোরা, ডেপো বদমাস পাজি। দাঁড়া, বেঞ্চের ওপর দাঁড়া, স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ, স্ট্যান্ড আপ। সাধনার রতনকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দিয়ে ছাড়লেন হারানবাবু। লজ্জায় আর অপমানে দুই বন্ধুর কান লাল হয়ে উঠল। এমন শাস্তি আর কোনো টিচারে ক্লাসে দেননি। বেত মারা, বেঞ্চের ওপর দাঁড় করানো, এসব এই হরিমোহন হাই স্কুল থেকে অনেক দিন উঠে গেছে। অনার্য হারান মাস্টার নিশ্চয়ই বর্বর যুগে বাস করেন। অবশ্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। 5 মিনিট কি বড়জোর 7 মিনিট, তারপরেই ঘন্টা পড়ল। হারানবাবু এত উত্তেজিত হয়েছিলেন যে বাকি সময়টুকু আর পড়াতে পারলেন না। চেয়ারে বসে বসে খানিকক্ষণ হাঁপালেন, তারপর উঠে চলে গেলেন। সেই থেকে সাধন আর রতনের মধ্যে পরামর্শ চলতে লাগলো, এর শোধ নিতে হবে। এই অপমানের প্রতিশোধ যদি তারা না নেয় তবে তারা মানুষই নয়। কিন্তু কি করে শোধ নেওয়া? এই বুড়ো মানুষের উপর কি করে শোধ নিতে পারে সাধন আর রতন? পাড়ার ছেলেদের সঙ্গে ঝগড়া চলে, তারা জোট বেঁধে মারামারি পর্যন্ত করে, কিন্তু এই বুড়ো ভদ্রলোককে মারা তো আর যায় না। কোথায় মারবে? এক গাঁটটা মারলে আরেক গাঁটটা মারবার জায়গা নেই, মারবে কোথায়? দূর থেকে ঢিল টিল ছুড়লে হয়, কিন্তু সেও বড় নিষ্ঠুরতা হবে। এমনি তো হাঁটতে চলতে কষ্ট হয় বুড়ো মানুষটির, তারপর যদি পাটা খোড়া হয়ে যায়, সে এক কেলেঙ্কারি কাণ্ড। মরা মেরে খুনের দায়ী হবে কে? এ স্কুলের ছেলেরা নাকি আগের জোয়ান জোয়ান মাস্টারদের ধরে পিটিয়েছে। দারোয়ান বেয়ারার কাছে গল্প শুনেছে সাধন আর রতন। কিন্তু তাদের ভাগ্যে এমনই এক বুড়ো মাস্টার পড়ল যে গায়ে হাত তুলবার আর জো নেই। দুই বন্ধু ঠিক করলো হারানবাবুর ক্লাসে তারা আরো গোলমাল করবে, আরো জোরে জোরে হাসবে, টেবিল বাজাবে, শীষ দেবে। এতদিন যা করেনি সব করবে, আর দেখলেই ভেঙচি কাটবে। সাধন সাজবে বাঁদর আর রতন শিম্পাঞ্জি। বুড়ো হারান মাস্টার রাগের চোটে ব্যাঙের মতো লাফাতে শুরু করবেন। সাধন বলল, কোলা ব্যাঙ দেখেছিস? ঠিক তার মতো।
রতন বলল, না না, ক্যাঙ্গারুর মতো লাগবে, তুই দেখে নিস। কি মজাটাই না হবে, তুই দেখে নিস। পরদিন দুই বন্ধু ক্লাসে গোলমাল করবার জন্য বেশ তৈরি হয়ে গেল। কিন্তু আশ্চর্য, হারান মাস্টার আর এলেন না। তার বদলে এলেন সুধীর বাবু। অল্প বয়স, মাত্র বছর দুই আগে পাস টাস করে বেরিয়েছেন। দেখতে ভালো, পড়ানো ভালো, কিন্তু মজাটাই তো মাটি। সত্য আর তারা নিতে পারল না। দুই বন্ধু চিনেবাদাম চিবুতে চিবুতে টিফিনের সময় আফসোস করতে লাগলো। তারপর শোনা গেল হারান মাস্টার আর আসবেন না। তিনি সেদিনের উত্তেজনার পরে খুব অসুস্থ হয়ে পড়েছেন। কাজ করবার আর শক্তি নেই তার। তাছাড়া হেডমাস্টার চান না হারান মাস্টার আর আসেন। অমন বুড়ো মানুষকে দিয়ে সত্যি তো আর কোনো কাজ হয় না, কেবল হইচই হয়। ক্লাসটা যেন বাজার হয়ে ওঠে। বুড়ো হারান মাস্টার আর আসেন না। সাধনা রতনের মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। দুই বন্ধু মাঝে মাঝে কথা বলে তাই নিয়ে। স্কুলের অর্ধেক মজাটা যেন মাটি হয়ে গেছে, রতন বলে। সাধন সায় দেয়, যা বলেছিস, স্কুলের যেন আর কোনো প্রাণ নেই। তারপর হারান মাস্টার আরো একদিন এলেন স্কুলে। এক হাতে লাঠি, আরেক হাতে নাতির হাত। সাধনের চেয়ে মাথা একটু লম্বা সেই নাতি, বয়সেও বছর চারেকের বড়, এলেন ফেয়ারওয়েল নিতে। টিচাররা, ছাত্রেরা সবাই মিলে তাকে ফেয়ারওয়েল দিলেন। লম্বা হল ঘরে সভা বসলো। ছাত্রদের একজন বুড়ো মাস্টারের গলায় মালা পরিয়ে দিল। গান হলো, বক্তৃতা হলো, মানপত্র পড়া হলো। সেদিন সাধন আর রতন একেবারে ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছিল। আজ তো আর মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করবেন না। সব শেষে হারান মাস্টারকে কিছু বলতে বলা হলো, কিন্তু তিনি কিছু বলবেন কি, কেঁদেই আকুল। ধরা গলায় যা বললেন তা স্পষ্ট বোঝা যায় না। সাধন আর রতন মাঝে মাঝে দু একটা কথা শুধু বুঝতে পারল। হারান মাস্টার বলছেন, আমি ৩৫ বছর এখানে ছিলাম, বড় সুখে ছিলাম। এমন সুখ আর জীবনে পাবো না। সেই সুখের স্মৃতি নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দেব। আমার সোনার টুকরো, হীরের টুকরো ছেলে সব, আমার এই সাধন, রতন। দুই বন্ধু মুখ চাওয়াচাই করলো। তাদের দুজনেরই নাম পড়ছেন মাস্টার মশাই। বোধহয় সামনে দেখতে পেয়েছেন তাই। বোধহয় আর কারো নাম মনে পড়ছে না। হারান মাস্টার চোখ মুছতে লাগলেন আর বলতে লাগলেন, গলা ঝাড়তে লাগলেন আর বলতে লাগলেন, আমার হীরের টুকরো ছেলে সব, তোমরা ইতিহাস শুধু পড়বে না, ইতিহাস রচনাও করবে। যোদ্ধা হবে তোমরা, তোমরা বীর হবে, রানা প্রতাপ সিংহের মতো বীর, শিবাজির মতো বীর। এরপর হারান মাস্টার বসে পড়লেন। অনেকক্ষণ ধরে হাততালি চলল। তারপর সবাই তাকে পাশের ঘরে নিয়ে গেছেন। সেখানে একটু বিশ্রাম করবেন মাস্টার মশাই, হয়তো একটু চা জল খাবার খাবেন। দুই বন্ধু সাধন আর রতন হল ঘর থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। রতন বলল, পারবি রে সাধন? সাধন বলল, কি? রতন বলল, মাস্টার মশাই যা বললেন, প্রতাপের মতো হতে, শিবাজির মতো হতে। সাধন বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে একটু হেসে বলল, দেখতে হবে চেষ্টা করে। আমরা তো ভেবেছিলাম বাঁদর আর শিম্পাঞ্জি হব। বুড়ো যাওয়ার সময় কি শক্ত একটা আশীর্বাদ করে গেলেন ভাই। রতন বন্ধুর হাত থেকে একটা বাদাম নিয়ে মুখে ফেলল। তারপর সেটা চিবুতে চিবুতে বলল, ওর মুখে আমাদের দুজনের নাম শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল। যাতে সবাই দেখতে পায়, তাই বুড়ো যেন এবারও আমাদের বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রেখে গেলেন। সাধন বন্ধুর ভুল শুধরে দিয়ে বলল, হাই বেঞ্চের ওপর।